আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 এবং 2028 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়ন্ত বস্তু। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, আমি ধরে নিলাম যে একটি বস্তু স্থির অবস্থান থেকে, অর্থাৎ আদিবেগ 0 মিটার পার সেকেন্ড স্থির অবস্থান থেকে নিচের দিকে পড়ছে, ভূমিতে পড়ছে। এর মানে হচ্ছে, যেহেতু অভিকর্ষ ত্বরণও নিচের দিকে কাজ করে, আর বস্তুটিও নিচের দিকে পড়ছে, তার মানে এই গ্র্যাভিটি যেদিকে কাজ করে ও সেদিকে পড়ছে। তাহলে এখানে জি এর মান হবে প্লাস, কারণ দুইটার দিক কি একই, ও গ্র্যাভিটির দিকে পড়ছে। আর আমরা সরল রৈখিক গতিতে যে গতির সমীকরণগুলো পড়েছিলাম, যখন আমরা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু পড়ব, তখন গতির সমীকরণগুলোতে উম, গ- আহ, এ এর স্থানে হবে অভিকর্ষ ত্বরণ জি। এখানে এ হচ্ছে সরলরৈখিক গতিতে যে আমরা ত্বরণটা ব্যবহার করি সেটা, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কাজ করে। আর আমরা সরলরৈখিক গতিতে বস্তুগণের সরণ ধরেছিলাম এস, যেটা আমরা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এস না ধরে আমরা ধরবো কি এইচ, কারণ পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের উচ্চতা বিবেচনায় আনতে হয়, যে কতটুকু উচ্চতা থেকে আমি ফেললাম, কতটুকু উচ্চতা নিক্ষেপ করে আমি এই বস্তুটাকে উঠালাম। তাহলে আমাদের গতির সূত্রগুলো হবে, যেহেতু বস্তুটি নিচের দিকে পৌঁছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের দিকেই বস্তুটির পতিত হওয়ার দিক, তাহলে আমাদের গতির সূত্রগুলো হবে, প্রথম সূত্রটা হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখানে জি অভিকর্ষ ত্বরণ ধনাত্মক, যেহেতু এটা গ্র্যাভিটির দিকে পড়ছে। আবার আরেকটি সূত্র আমরা জানি, যে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আবার আরেকটি সূত্র আমরা লিখতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ঠিক আছে, এখন আমি যদি এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর জন্য সূত্র। এই হচ্ছে পড়ন্ত বস্তু। যদি আমি বলি যে আমি ইউ আদিবেগ নিয়ে বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করলাম, আদিবেগ ইউ নিয়ে আমি বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করলাম এবং বস্তুটি এই উচ্চতায় উঠলো, সর্বোচ্চ এতটুকু উচ্চতায় উঠলো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ হবে 0, তাই না? কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন সে উঠবে, তখন সে আর উপরের দিকে যেতে পারবে না, তার বেগ 0 হয়ে যাওয়ার কারণে ফলশ্রুতিতে সে আবার ভূমিতে পতিত হবে। তাহলে যেহেতু আমি বস্তুটা নিক্ষেপ করছি, আর আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জি কাজ করে নিচের দিকে, আর আমরা বস্তুটিকে অভিকর্ষ ত্বরণের বা গ্র্যাভিটির বিরুদ্ধে আমরা নিক্ষেপ করছি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, কিন্তু আমরা বস্তুটিকে নিক্ষেপ করছি উপরের দিকে। সুতরাং এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা ধরতে হবে ধনাত্মক, কারণ আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছি। তাহলে আমাদের সূত্রগুলো হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জি টি, তাই না? সূত্রটি হবে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আবার এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার, তাই না? তাহলে সূত্রটি হবে এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস, সরি, ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আবার আরেকটি সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 মাইনাস জি
এইচ, তাই না? তাহলে এখানে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই যে আমি সূত্রগুলো লিখলাম যে এই একটি সূত্র, এই একটি সূত্র এবং এই একটি সূত্র, এই সূত্র তিনটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য প্রযোজ্য। এবং আমরা আরো একটি সূত্র যেটা পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু আমরা দুই জায়গায় আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আরেকটি সূত্র আমরা সরলরৈখিক গতিতে যে পড়েছিলাম s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, সেটাকে আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এটা প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এই যে আমি বললাম যে আমি একটি বস্তুকে ইউ আদিবেগ নিয়ে উপরের দিকে নিক্ষেপ করলাম এবং ধরে নিলাম বস্তুটি সর্বোচ্চ একটি উচ্চতায় উঠলো এবং সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তার শেষ বেগ হয় কত? 0, তাই না? তাহলে শেষ বেগ যদি 0 হয়, শেষ বেগ 0 হওয়ার ফলে বস্তুটি আর উপরের দিকে যেতে পারবে না, ও আবার নিচের দিকে পতিত হবে, তাই না? তাহলে আমরা জানি গতির একটা সূত্র হচ্ছে v is equal to ইউ প্লাস জিটি, তাই না? এই যে এই সূত্রটা আমরা, এই যে v is equal to u plus gt, এই সূত্রটা আমরা লিখলাম। এখন যেহেতু আমরা বস্তুটাকে নিক্ষেপ করব, তাই এখানে হবে u প্লাস মাইনাস g হবে এবং ইনটু t। এখন আমরা আমরা বের করব যে বস্তুটিকে যে আমি ইউ আদি বেগে নিক্ষেপ করলাম, বস্তুটি এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, আমরা এটা বের করব। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমি ধরে নিলাম 30 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত হয় বলতো? 0 হয়, তাই না? এই যে আমরা 0 ধরছি, শেষ বেগ 0। তাহলে আমি যদি শেষ বেগ 0 ধরি, আদি বেগ তো u মাইনাস জি টি। তাহলে এখান থেকে আমরা t ইজ ইকুয়াল টু পাবো u ডিভাইডেড বাই জি। এই সূত্রটা হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। এখন বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে, বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময়ের প্রয়োজন হয়, ওই উচ্চতা থেকে ভূমিতে নামতে ঠিক ততটুকু সময়ের প্রয়োজন হয়। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এবং নামতে সময় দুইটা কি একই। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় t is equal to u by g। এবার সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পতিত হওয়ার সময় t is equal to u by g, দুইটা সেম। এখন দেখো এই যে বস্তুটা এখান থেকে নিক্ষেপ করার পর বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো এবং ও আবার ভূমিতে পতিত হলো, তাই না? তাহলে এই যে ও সর্বোচ্চ উচ্চতা এই যে ও নিক্ষেপ করলো এবং ও যে এই পুরাটুকু পথ ঘুরে ও যে আবার ভূমিতে পতিত হলো, এই পুরো পথকে আমরা কি বলি? বিচরণকাল বা শূন্যে ভাসমান কাল, তাই না? এই বিচরণকাল ও কতটুকু সময় শূন্যে ভেসেছিল? ও সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তে এই মোট সময়টুকু ও কি করছে? শূন্যে ভাসমান ছিল। তাহলে ওর বিচরণকাল কত হবে? বিচরণকাল, শূন্যে বিচরণ কাল হবে, আমি এটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় এটাকে আমি টি1 ধরি এবং সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পতিত হওয়ার সময়কে আমি টি2 ধরলাম। তাহলে বিচরণ কাল হবে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় টি1 এবং সর্বোচ্চ উচ্চতা থেকে
সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় T1 এবং সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পতিত হওয়ার সময় T2, এই দুইটার যোগফলে হবে কি শূন্যে ভাসমান কাল অর্থাৎ শূন্যে বিচরণ কাল। তাহলে এখানে T1 হচ্ছে U/G এবং T2 হচ্ছে U/G। তাহলে এখানে কি আসবে বলতো? G 2U ডিভাইডেড বাই G, অর্থাৎ ওর শূন্যে বিচরণ কাল হচ্ছে 2U/G। আবার আমি যদি গতির আরেকটি সূত্র বিবেচনা করি, গতির আরেকটি সূত্র, যে এই যে সূত্রটা আমরা পড়েছি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? এখন যেহেতু আমি বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ g এর মান হবে ঋণাত্মক। আমরা এখান থেকে বের করব যে বস্তুটি সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠেছিল। তো বস্তুটি যদি সর্বোচ্চ, আমি ধরে নিলাম বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন এর শেষ বেগ কত হয়? 0 হয়, তাই না? 0। আর আদিবেগ ইউ আদিবেগ নিয়ে আমরা নিক্ষেপ করেছিলাম। তাহলে এখানে হবে, আর এখানে হবে -2g, আর আমি সর্বোচ্চ উচ্চতা ধরে নিচ্ছি h। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতা h হবে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g এতটুকু উচ্চতায় উঠবে। তাহলে এখান থেকে আমরা তিনটা সূত্র পেলাম, সরি চারটা সূত্র পেলাম। এক, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় U/G, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পতিত হওয়ার সময় হচ্ছে সেম U/G এবং শূন্যে বিচরণ কাল ক্যাপিটাল টি হচ্ছে 2U/G। আবার সর্বোচ্চ উচ্চতা, যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল সেটা যদি হয় ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু আমরা বের করেছি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আমরা এখানে যে সূত্রগুলো পড়লাম সেটা হচ্ছে, দেখো আমরা কতগুলো সূত্র পড়লাম এখানে। পরন্ত বস্তুর জন্য আমরা পড়লাম এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আবার আরেকটি সূত্র পড়েছি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না? আরেকটি সূত্র আমরা পড়েছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আবার নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কি পড়েছি? নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা পড়লাম h is equal to u minus gt। আবার পড়েছি আমরা আরেকটা সূত্র পড়েছি যে h is equal to ut minus half gt স্কোয়ার, তাই না? আরেকটি সূত্র আমরা পড়েছি যে v স্কোয়ার is equal to u স্কোয়ার minus 2gh। আরেকটি সূত্র তোমরা একটু মনে রাখবে, যে এই সূত্রটা তোমরা প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু দুটোর ক্ষেত্রে। কারণ এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ নেই, এই সূত্রের মধ্যে যেহেতু অভিকর্ষ ত্বরণ নেই, সুতরাং আমাদের ওই চিন্তা করতে হবে না যেটা কি পরন্ত বস্তুর জন্য কি আমাদের অভিকর্ষ ত্বরণ পজিটিভ ধরতে হবে নাকি নিক্ষিপ্ত বস্তুর জন্য নেগেটিভ ধরতে হবে, এই চিন্তাটা আমাদের করতে হবে না। তাহলে এই সূত্রটা একটু তোমরা স্পেশালি মনে রাখতে পারো, h is equal to u plus b divided by 2 into t। এছাড়াও আমরা আরো কিছু সূত্র পড়েছি বা সূত্রের প্রতিপাদন করলাম, যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে T1 is equal to U/G। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে সময় লাগে ওই একই T2 is equal to U/G। তাহলে
শূন্যে ভাসমান কাল বা বিচরণ কাল আমরা যদি ক্যাপিটাল টি ধরি তাহলে ক্যাপিটাল টি আমাদের এসেছিল 2u/g, তাই না? আবার সর্বোচ্চ উচ্চতা, বস্তুটি সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠেছিল সেই সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ উচ্চতা আমরা বের করেছিলাম u²/2g, তাই না? এই সূত্রগুলো আমরা প্রতিপাদন করা শিখেছি। এখন আমরা পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও যে ৩টা সূত্র দিছিল ওই ৩টা সূত্র সম্পর্কে জানব। দেখো এখানে লেখা আছে যে গ্যালিলিও এই যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো শুধুমাত্র স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত এরকম কোন সূত্রের বেলায় প্রযোজ্য হবে, এবং এই যে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর জন্য যে ৩টে সূত্র রয়েছে এই ৩টে সূত্র দিয়েছিলেন কে? গ্যালিলিও, তাই না? আসো গ্যালিলিও যে সূত্রগুলো দিয়েছেন তার মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে, দেখো প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এর মানে হচ্ছে আমি যদি স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় একটি 50 কেজি ভরের বস্তু মাটিতে ফালাই এবং ওই একই স্থান থেকে বা একই উচ্চতা থেকে একটি পালককে আমি যদি একটি পালককে ফালাই তাহলে এই 50 কেজি ভরের বস্তুটা যে সময়ে ভূমিতে এসে পৌঁছাবে এই পালকটিও ওই একই সময়ে ভূমিতে এসে পৌঁছাবে। যদি বায়ুর বাধা, মাধ্যাকর্ষণজনিত বাধা এই সবকিছু না থাকে তাহলে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত 50 কেজি ভরের বস্তু এবং একটি পালক একই সময় ভূমিতে এসে পৌঁছাবে। এই কথাটা বলছেন কে? প্রথম সূত্রে বলছেন গ্যালিলিও, তার প্রথম সূত্রে বলেছেন। এরপর দেখো দ্বিতীয় সূত্র। গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এর মানে দ্বিতীয় সূত্রটা হচ্ছে v is proportional to t, তাই না? দেখো নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, তাহলে v is proportional to t এখান থেকে আমরা লিখতে পারি v/t is equal to ধ্রুব। v/t is equal to ধ্রুব, এখান থেকে আমরা লিখতে পারি v1/t1 is equal to v2/t2 is equal to v3/t3 is equal to ধ্রুব। এইটাই হচ্ছে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। এখন আমি গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই সম্পর্কে যদি আমি একটা প্রশ্ন বলি, যে আমি যদি ধরি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু যদি 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তাহলে 7 সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে? দেখো এই প্রশ্নটা, দেখো এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তু যদি 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত, অর্থাৎ এখানে t1 দেয়া আছে এবং v1 দেয়া আছে, প্রাপ্ত হয় তাহলে বলা আছে 60 সেকেন্ডে কত বেগ প্রাপ্ত হবে। এটা হচ্ছে t2,
আর এখানে V2 বের করতে বলেছে। তাহলে আমাদের সূত্রটা কি লিখতে হবে বলো তো? সূত্রটা হবে V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2, তাই না? ওটাকে আমি আবার লিখতে পারি V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সরি T1 ডিভাইডেড বাই T2, তাই না? তাহলে এখান থেকে আমার V2 এর মান বের করতে হবে, তাই না? তাহলে V2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি V1 ইনটু T2 ডিভাইডেড বাই T1, তাই না? তাহলে এখানে V1 দেয়া আছে হচ্ছে 10, T2 দেয়া আছে হচ্ছে 7 আর T1 দেয়া আছে 5। তাহলে এখানে V2 হবে, অতএব V2 হচ্ছে, দেখো কত, এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, এখানে আসবে 14 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ডে বস্তুটি 14 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। আশা করি তোমরা গ্যালিলিওর এই দ্বিতীয় সূত্রের সম্পর্কে ধারণা পেয়েছো এবং দ্বিতীয় সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় এ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এখন আমরা দেখব গ্যালিলিও তৃতীয় সূত্র সম্পর্কে। দেখো, গ্যালিলিওর তৃতীয় সূত্রটি হচ্ছে H is proportional to T square, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ H is proportional to T square। এইখান থেকে আমরা লিখতে পারি H divided by T square is equal to ধ্রুব। এখান থেকে আমরা গ্যালিলিওর যে সূত্রটি লিখতে পারি সেটা হচ্ছে H1 divided by T1 square is equal to H2 divided by T2 square is equal to H3 divided by T3 square is equal to ধ্রুব। এটাই হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এখন আমরা গ্যালিলিওর এই তৃতীয় সূত্র কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই সম্পর্কে একটু জানব। চলো আমরা দেখি। আমি ধরো এখানে বলে দেওয়া আছে যে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? চলো এই প্রশ্নটা আমরা সলভ করি। তাহলে দেখো এখানে দেয়া আছে স্থির অবস্থান থেকে, দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে T1 দেয়া আছে 10 মিটার দূরত্ব অতিক্রম করে, H1 দেয়া আছে, তাহলে 7 সেকেন্ডে T2 দেয়া আছে কত দূরত্ব, অর্থাৎ H2 এর মান বের করতে বলা হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে H1 ডিভাইডেড বাই T1 স্কয়ার ইজ ইকুয়াল টু H2 ডিভাইডেড বাই T2 স্কয়ার, তাই না? তো এটাকে আবার আমরা লিখতে পারি H1 ডিভাইডেড বাই H2 ইজ ইকুয়াল টু T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারি, আমাদের H2 বের করতে হবে, H2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি H1 ইনটু T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার, তাই না? তাহলে এখানে H1 দেয়া আছে কত? 10
T1 কত দেয়া আছে? 5, তাহলে 5 স্কয়ার। আবার T2 কত দেয়া আছে? 7, তাহলে 7 স্কয়ার। তাহলে এখানে আনসার আসবে 5.10 মিটার। অর্থাৎ বস্তুটি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুটি 7 সেকেন্ডে 5.10 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি গ্যালিলিওর তৃতীয় সূত্রটি সম্পর্কে এবং এর অ্যাপ্লাই সম্পর্কেও তোমরা বুঝতে পেরেছো। আর প্রথম সূত্রটি তো বললামই, যে প্রথম সূত্রটি হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। অর্থাৎ স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় যদি আমি একটি 50 কেজি ভরের বস্তু এবং একটি পালককে একসাথে পড়তে দেই, যদি কোনো বাধা না থাকে তাহলে এই দুটি একই সময়ে ভূমিতে পৌঁছাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এখন এখানে একটি ম্যাথ আছে। ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 50 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটা ছুড়ে বলটা কত উপরে উঠবে? বলটি কত উপরে উঠবে? এর মানে এখানে জানতে চাওয়া হয়েছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তাহলে আমরা একটু আগে একটি সূত্র প্রতিপাদন করেছিলাম যে নিক্ষিপ্ত কোনো বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই সূত্রটা কি ছিল দেখো তো, এই যে এইটা না, h is equal to u স্কয়ার ডিভাইডেড বাই 2g, এটা না? তাহলে আমরা যদি এই সূত্রটা এখানে লিখি যে সর্বোচ্চ উচ্চতা h is equal to u স্কয়ার ডিভাইডেড বাই 2g, তাই না? তাহলে এখানে আদিবেগ কত দেয়া আছে? আদিবেগ হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। আমরা এই কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিতে হলে আমাদের 150 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600। তাহলে এখানে আসবে 41.66 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখি 41.66 স্কয়ার 2 ইন্টু জি হচ্ছে 9.8। তাহলে এখানে আনসার আসবে, তো যদি আমরা ক্যালকুলেটরে বসাই 41.66 স্কয়ার 88.54 মিটার, এটাই আনসার। অর্থাৎ সে যদি খাড়া উপরের দিকে বলটি ছোড়ে তাহলে বলটি 88.54 মিটার উচ্চতায় উঠবে, যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো লেকচার মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।